তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কপিকল সংক্রান্ত সমীকরণ। তাহলে কপিকল সংক্রান্ত সমীকরণ 3 নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আপনারা যারা জানেন যে কপিকল সংক্রান্ত সমীকরণ 1 এবং 2 সেই সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আর এই কপিকল সংক্রান্ত সমীকরণগুলো আপনারা বুঝতে হইলে আমার চ্যানেলে লিফটের কিছু আপনার সমীকরণ আছে, সেই সমীকরণগুলো আপনার দেখতে হবে। ওইগুলো যদি দেখেন তাহলে এই কপিকল সংক্রান্ত সমীকরণ 1, 2, 3 আপনার কাছে বুঝতে অনেকটা সুবিধা হবে, আপনার বোধগম্য বেশি হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কপিকল সংক্রান্ত সমীকরণ 3। ওকে, তো আমরা একটা কপিকল এঁকে নিব। এখানে একটা কপিকল আঁকার চেষ্টা করতেছি। এই তো দুইটা কপিকল, তাই তো দুইটা কপিকল, মাঝখানে প্রয়োজনীয় একটা বর দিব এবং দুই পাশে একটা সুতা নিব। সুতার সাহায্যে দুই পাশে দুইটা বর ঝুলাই দিব। ঠিক আছে, এখন সুতার সাহায্যে দুইটা বর ঝুলাই দিলে আমরা যখন লিফটের ম্যাথ করছি তখন আমরা জানি যে এই কপিকলটা যদি এদিকে ঘড়ির কাঁটার দিকে রোটেট করে, এটাও যদি ঘড়ির কাঁটার দিকে রোটেট করে, অর্থাৎ এটা যদি এইভাবে রোটেট করে, ঠিক আছে, এটা যদি এইভাবে রোটেট করে আর এইটাও যদি এইভাবে রোটেট করে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বরটা তার এই পজিশন থেকে, এটাকে তার আমরা বলবো ইনিশিয়াল পজিশন, এই ইনিশিয়াল পজিশন থেকে একটু উপরে উঠবে, তাই তো। এখন এটা ইনিশিয়াল পজিশনে যে ত্বরণে উপরে উঠবে, ঠিক সেইটা এই বস্তুটা ওই ত্বরণে ঠিক এইখানে আসবে। ঠিক সেম ভাবে এই বস্তুটা সেম ত্বরণে নিচের দিকে নামবে, তাই তো। তাহলে আমরা এই জিনিসটা একটু রান করার চেষ্টা করি। রান করার পর আমরা আরো এক্সপ্লেন করবো জিনিসটা। তাহলে চলেন জিনিসটা রান করি। তো ছিল কিভাবে জিনিসটা এরকম, তাই না? দেখেন এখন কপিকল যে রোটেট করবে ঘড়ির কাঁটার দিকে, সেই জিনিসটা আমরা দেখব। ওকে, এই যে রোটেট করলে কি হবে, এই যে দেখছেন বর কিন্তু তার অবস্থান চেঞ্জ করলো। তার মানে এটা এদিক থেকে এটা একটু উপরে উঠলো, এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো। এখন দেখেন এটা কিন্তু এ ত্বরণে, কি ত্বরণে, সেটা এ ত্বরণে উপরের দিকে উঠছে, এটা এ ত্বরণে উপরের দিকে উঠছে। ঠিক সেম এটা এ ত্বরণে কিন্তু কোথায়, এটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তাই তো। ঠিক সেম ভাবে এই বস্তুটার পজিশন ছিল এখানে, এখান থেকে কিন্তু সে এইখানে আসছে, তাই না? তাহলে এটা কোন ত্বরণে আসছে, এ সাধারণ ত্বরণে আসছে, তার মানে এখানে যে সুতাটা দেখতে পারতেছি, এই সুতাটা যেহেতু একটাই সুতা, তাহলে একটা সুতার ভিতরে ত্বরণ কি একটাই কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি, এই ত্বরণকে আমরা সাধারণ ত্বরণ বলে বিবেচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটার পজিশন ছিল কি এইখানে, এখান থেকে সে কোথায় গেছে, এইখানে গেছে, তাই তো, এইখানে গেছে। আর এই জিনিসটার পজিশন ছিল কিন্তু এই যে এম বরের পজিশন ছিল এখানে, এইখান থেকে সে এখানে আসছে। তাহলে M2 বরটা কই ছিল, ধরলাম পজিশন সে এখানে ছিল, তাহলে এখান থেকে সে এদিকে নামছে, তাই না? তাহলে আমরা এই সিনারিটা দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে এই যখন ইনিশিয়াল পজিশনে ছিল, এখানে যখন ছিল এই পজিশনে ছিল, তখন তার ওজন সম্পূর্ণ নিচের দিকে কাজ করতেছিল, M1 জি। আর এর উপর একটা টান বল তখন প্রযুক্ত হয়েছে। এই টান বলটা কত, T1, আমরা T1 ধরে নিলাম। ঠিক সেম ভাবে আমরা এটার ক্ষেত্রে ধরবো। এটার ক্ষেত্রে আপনার যখন এটা এই ইনিশিয়াল পজিশনে ছিল, আমি আবার বলতেছি এই ইনিশিয়াল পজিশনে, একটু কালার চেঞ্জ করে দেখাইলে মনে হয় ভালো হবে। তো যখন এটা এই ইনিশিয়াল পজিশনে ছিল, তখন তার ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছিল। হ্যাঁ, এই তো তার ওজন নিচের দিকে কাজ করতেছিল, সেটা কত, M2G। আচ্ছা, M2G। আচ্ছা, M2G ওজন নিচের দিকে কাজ করতেছিল। ওকে, গুড। তাহলে আমরা এইটা যখন ইনিশিয়াল পজিশনে ছিল, এর উপরও কিন্তু কি ছিল, একটা টান বল কাজ করতেছিল উপরের দিকে, তাই তো। টান বলটা কোনটা, টান বলটা T2। ওকে, এখন খেয়াল করেন এই যে এইখানে একটা বস্তু আছে, সেই বস্তুটা কত, M। এইখানে কিন্তু দুইটা বল প্রযুক্ত হবে, দুইটা বল, একটা কি বল T2 আর একটা কি বল T1 বল। ঠিক আছে, এই যে T1 বল প্রযুক্ত হবে। তাহলে M বলের উপর কয়টা টান বল প্রযুক্ত হইলো, একটা হইছে T1 আর একটা হইছে T2।
এখন আমরা এর সমীকরণটা বোঝার চেষ্টা করব। প্রথম আমি এই যে M1 বস্তুটার কথা বলবো, অর্থাৎ এই বস্তুটার কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলেন এই বস্তুটার কথা বলা যাক। দেখেন, যেহেতু এই বস্তুটা ইনিশিয়াল পজিশন থেকে এই পজিশনে আসছে, তাই না, এ ত্বরণ, এ সাধারণ ত্বরণে, তাহলে এই ত্বরণটা সাপোর্ট করতেছে কারে? এই ত্বরণটা সাপোর্ট করতেছে এই টান বলটাকে, এই টান বল T1 কে, ঠিক আছে? তাহলে T1 কে সাপোর্ট করলে তাহলে এইটা কি, এটা তো সাপোর্টেড হচ্ছে না, তাই না? তাহলে সাপোর্টেড কোনটা? এইটা, এই ত্বরণটাকে, এই ত্বরণটা এই টান বলকে সাপোর্ট করতেছে, দ্যাটস ওয়াই সে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, তাই না? তার মুভমেন্ট কোন দিকে? উপরের দিকে, তাই না? তাহলে আমরা ধরে নিব যে T1টা বড় কার তুলনায়? M1G এর তুলনায়, ওইটাই। তাহলে আমরা এই T1 থেকে আমরা M1G বাদ দিলে কি পাবো? M1A। তাহলে এই ত্বরণে সে উপরের দিকে উঠতেছে, এটাকে আমরা সমীকরণ আকারে লিখি। সমীকরণ আকারে লিখলে আমরা এরকমটা পাবো, T1 সমান সমান M1G ইন্টু M1G প্লাস M1A। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা এখন এইটা নিয়ে কথা বলবো। এইটা দেখেন, আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এই বস্তুটা ইনিশিয়াল পজিশনে এখানে ছিল, এইখান থেকে কিন্তু সে এইখানে আসছে, তাই না? তাহলে সে এ ত্বরণেই কিন্তু এইখানে আসছে, এই যে এই পজিশনে আসছে, এই পজিশনে আসছে, তাই তো? এই পজিশনে আসছে, তাহলে এ ত্বরণে সে এইখানে আসছে, তাই না? তাহলে এখানে কিন্তু সে টান বলটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, টান বল কিন্তু সাপোর্ট পাইতেছে না। সাপোর্ট পাইতেছে কোনটা? সাপোর্টেড ফোর্স হইছে M2G, তাই না? তাহলে এইখানে M2G বড় কার তুলনায়? T2 এর তুলনায়। তাহলে আমরা কি করব? M2G থেকে T2টাকে বাদ দিব, বাদ দিলে এটা কি কোন ত্বরণের নিচে নামবে? M2 এ ত্বরণের নিচে নামবে, তখন তার ওজন হবে কি? M2A। তাহলে দেখেন আমরা এটা সমীকরণের মাধ্যমে দেখাই। তো এই যে M2G মাইনাস T2 ইকুয়াল টু কি? M2A। তখন আমরা কি এটাকে 1 নং সমীকরণ থেকে লিখতে পারি? একটু সাজাই লিখলাম, এই যে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। ওকে, এখন চিন্তা করতেছি আমরা যে আমাদের তো দুইটাই, একটা লিফট উপরে ওঠার ক্ষেত্রে আর একটা লিফট নিচে নামার ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো পড়ছিলাম ওইটার সাথে কিন্তু এটা সিমিলার, তাই তো? এখন আমরা এই যে মাঝখানের জিনিসটা নিয়ে কথা বলি, যে এক্সট্রা বল, এটার উপর কি ধরনের ফোর্স প্রয়োগ হইতেছে, এটার উপর, এটা নিয়ে কথা বলার চেষ্টা করি। তাহলে এখানে কয়টা ফোর্স প্রয়োগ হয়েছে? T2 আর কি, এখানে T1 আর T2 দুইটা ফোর্স প্রয়োগ হইতেছে, কিন্তু ত্বরণ কোন ফোর্সটাকে সাপোর্ট করতেছে? এই ত্বরণ কিন্তু সাপোর্ট করতেছে কারে? এই T2 ফোর্সটাকে সাপোর্ট করতেছে বা টানটাকে সাপোর্ট করতেছে। এখানে T2 বড়, কারণ বস্তুটার মুভমেন্ট কি? এই ইনিশিয়াল পজিশন থেকে এইখানে, তাই না? তাহলে T2 থেকে T1 বাদ দিলে আমরা বলবো যে এ ত্বরণে সে সামনের দিকে এগোচ্ছে, তাই তো? তাহলে আমরা তখন তার ওজন কত পাবো? Ma। তাহলে চলেন দেখা যাক। এই তো, তাহলে এখানে আমরা বলতে পারি T2 মাইনাস T1। তাহলে T2 থেকে যদি আমরা T1 বাদ দিই তাহলে কি পাবো? Ma। আচ্ছা, তাহলে এখানে আমি জাস্ট কি করছি, এখানে যে এই T2 মানটা, এই যে এখানে যে T2 মানটা, এই T2 মানটা এখানে বসায় দিছি, T2 মানটা এখানে বসায় দিছি, আর এখানে আরেকটার মান বসাইছি, সেটা হচ্ছে T1 এর মান, এই যে T1 এর মান, আর সমীকরণটা এস ইউজুয়াল আগের মতোই। তাহলে এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি বা এই ব্র্যাকেটটা উঠাই দিই, উঠাই দিলে কিন্তু সমীকরণটা দাঁড়াবে এরকম, এরকম দাঁড়াবে, তাই না? তো আমরা একটু এখান থেকে যে যেগুলা জি আছে আর যেগুলো এ আছে সেগুলোকে আমরা একটু আলাদা করার চেষ্টা করি। তো আলাদা করি, হ্যাঁ, খেয়াল করেন। তো এইখানে এই যে জি, এখানে জি আছে আর এখানে জি আছে, তাহলে আমরা জি কমন নিলে সমীকরণ পাবো এরকম, হ্যাঁ। আর এখানে যেগুলো মাইনাস আছে, এই মাইনাস আছে ওগুলো সমানের ওই পাশে পাঠাই দিব, তাহলে সমীকরণ হবে এরকম। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? এই যে এইখান থেকে আমরা এ কমন নিতে পারি না? এই সমীকরণটা বানাইতে পারি না? এ কমন নিলে এই সমীকরণটা আসবে না? আসবে কিনা? আসবে। আসলে আর এই যে এইটা এই পাশে লিখে দিছি, এখান থেকে এটাকে যদি আমরা করি, রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাবো ত্বরণের, অর্থাৎ কবিকল সংক্রান্ত সমীকরণ 3 এইটাই, ঠিক আছে? তাহলে a সমান সমান m2 মাইনাস m1 ইন্টু g বাই m1 প্লাস m প্লাস m2।
তাহলে এই ছিল কি আমাদের কপিকল সংক্রান্ত সমীকরণ। তো আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওগুলা মোটামুটি ক্লাস 9-10 এর যে ছেলে মেয়ে আছে তাদের জন্য করা। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে।